টু মাই ইউটিউব চ্যানেল ওএমইটি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন আমি দুইটি পার্টে আলোচনা করব, পার্ট নাম্বার 1 এবং পার্ট নাম্বার 2। এই প্যাসেজ ন্যারেশন প্রধানত আমি খণ্ড খণ্ড বাক্যে আলোচনা করব। এরপরে যখন প্র্যাকটিস অংশ বা এক্সারসাইজ অংশ থাকবে সেখানে আমি সম্পূর্ণ প্যাসেজ দেব। সেই প্যাসেজের মধ্যে আমি সম্পূর্ণ নিয়ম আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খণ্ড খণ্ড বাক্য যখন আপনারা বুঝতে পারবেন তখন সম্পূর্ণ প্যাসেজ আপনারা বুঝতে পারবেন, সেটি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, প্রথমেই সম্পূর্ণ প্যাসেজ পড়ে নিতে হবে। পড়ে নিয়ে স্পিকারকে, অর্থাৎ সেই প্যাসেজ ন্যারেশনে কে কথা বলছে এবং কে আপনার কথা শুনছে, অর্থাৎ বক্তাকে এবং শ্রোতাকে, এটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরেই আপনাকে প্যাসেজ ন্যারেশন করতে হবে, নইলে কিন্তু আপনি করতে পারবেন না। হয়তো আপনি আইডেন্টিফাই না করে তখন হয়তো লিসেনারের জায়গাতে আপনি স্পিকার দিয়ে দিচ্ছেন এবং স্পিকারের জায়গাতে আপনি লিসেনার দিয়ে দিচ্ছেন, তখন ঝামেলা হবে এবং প্যাসেজ ন্যারেশন আপনার ভুল হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই স্পিকার এবং লিসেনার খুঁজে বের করবেন। আর প্যাসেজ ন্যারেশন প্রধানত বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে, কিন্তু আপনাদের যে মেন থিমস সেগুলো আপনাদেরকে ঠিক রাখতে হবে। সেগুলো ঠিক রাখলেই আপনি সম্পূর্ণ মার্কস পাবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি হয়তো প্যাসেজ ন্যারেশন একভাবে করছেন, অন্যজন আরেকভাবে করতে পারে। হয়তো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পরে বাসায় এসে দেখছেন অ্যান্সার পত্রে সম্পূর্ণ মিলে নাই, আংশিক মিলেছে। তখন হয়তো আপনি হেজিটেশনের মধ্যে পড়ে যান যে আমি হয়তো ভুল করে ফেলছি এবং আমি সম্পূর্ণ মার্কস পাবো না। তা আপনার যদি মেন থিম ঠিক থাকে আপনি সম্পূর্ণ মার্কস পাবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন, এখানে আমাকে যেহেতু প্রথমে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে হবে, তো এখানে দেখেন মামুন, এখানে বক্তাকে মামুন, অর্থাৎ যে বলছে সেই হচ্ছে বক্তা, বলার কাজ যে করছে। এখন শুনছে কে, অর্থাৎ উত্তর এখানে কে দিচ্ছে, দেখেন সালমা হচ্ছে উত্তর দিচ্ছে। তো সালমা যেহেতু উত্তর দিচ্ছে তবে এই হচ্ছে লিসেনার। তো দেখেন, এখান থেকেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে স্পিকারকে এবং লিসেনারকে। তো মামুন যেহেতু স্পিকার, তবে কি হলো দেখেন, মামুন আক্স সালমা, মামুন সালমাকে বলেছিল হোয়াট হার প্রোগ্রাম ওয়াজ আফটার দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার পরে তার কর্মসূচিটা কি ছিল বা যেটা ছিল সেটা সম্পর্কে মামুন সালমাকে জিজ্ঞাসা করেছিল। তো এখানে দেখেন, এখানে কি হোয়াট হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আপনাদেরকে করাইছি, অর্থাৎ যারা দেখেছেন অবশ্যই বুঝে নেবেন, তখন আমি সেখানে বলেছিলাম যে ডব্লিউএস কোশ্চেন যখন থাকবে রিপোর্টেড স্পিচে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যখন ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে তখন ইফ অথবা হোয়েদার বসে না, ওই ডব্লিউএস কোশ্চেনই বসে যায়। তো এখানে হোয়াট বসানো হয়েছে এবং এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ইয়োর প্রোগ্রাম, অর্থাৎ ইয়োরটা যাবে সালমার কাছে, অর্থাৎ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো সালমা যেহেতু মি এবং এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি সি বসে না, এখানে হার বসেছে, অর্থাৎ আমাদেরকে পসেসিভ ফর্ম নিয়ে আসতে হবে, কারণ ইয়োর হচ্ছে পসেসিভ ফর্ম, এই জন্য সালমার পসেসিভ ফর্ম হার এখানে নিয়ে আসা হয়েছে। তো হোয়াট হার প্রোগ্রাম ওয়াজ আফটার দ্য এক্সামিনেশন। তো নেক্সট দেখেন, এখানে একটি বিষয়, যখন আপনাকে কেউ কোনো প্রশ্ন করবে আপনি উত্তর দিচ্ছেন, তখন প্রধানত রিপ্লাইড বসে থাকে। তো সালমা রিপ্লাইড উত্তর দিব, বা যেহেতু উত্তর দিয়েছে এই জন্য রিপ্লাইড বসেছে, মেন কথা এটাই। তারপর সে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসানো হয়েছে, যেহেতু রিপোর্টেড স্পিচ কি এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো আই হচ্ছে, এবং রিপোর্টেড স্পিচের যে পার্সন আই এবং এটি হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো সালমা যেহেতু থার্ড পার্সন এবং এর পরিবর্তে সি বসে থাকে, এই জন্য এখানে সি বসানো হয়েছে। তারপর হ্যাভেন্ট বা হ্যাভাস থাকলে সেটা হ্যাডে পরিবর্তন হয়, তো হ্যাডেন্ট ডিসাইডেড। তো আমি টেন্স পার্সন এগুলো প্রধানত আমি বুঝিয়ে দিয়েছি আমি সেন্টেন্সে, সেখানে আপনারা দেখে নেবেন। আমি এগুলো রিপিট করতেছি না প্রধানত, বা আর করবো না। আমি জাস্ট প্যাসেজ ন্যারেশন যেরকম নিয়ম ফলো করতে হয় সেগুলোই আমি আলোচনা করব। তো দেখেন, এখানে রিপোর্টিং ভার্ব ডাইরেক্ট স্পিচের শেষে বা মাঝে যদি থাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রথমে নিয়ে আসতে হবে। তো দেখেন, এখানে হ্যাভ ইউ প্রিপারড ইউর লেসন টুডে, সেড দ্য টিচার। তো ইয়েস সেইড দ্য স্টুডেন্ট। তো এখানে কি আক্স দ্য টিচার, আক্স দ্য স্টুডেন্ট, অর্থাৎ এখানে দেখেন রিপোর্টিং ভার্ব কিন্তু শেষে আছে, এই জন্য কি করেছি আমি প্রথমে নিয়ে এসেছি। দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট,
ইফ হি হ্যাড প্রিফার্ড হিজ বেসন, টুডে আছে, টুডে থেকে দ্যাট ডে পরিবর্তন হয়েছে। তো উত্তর যেহেতু ছাত্রটি যেহেতু উত্তর দিয়েছে এই জন্য দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। অর্থাৎ এটি আমি বুঝাই দেবো, এখানে আর বুঝাই দেবাম না। শুধু যদি ইয়েস থাকে তবে ইয়েসের পরে কোনো বাক্য না থাকে, শুধু রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ হয়, এটি জাস্ট বুঝে রাখেন। নিচে নিচে আমি আবারও এটি নিয়ে আলোচনা করব। তো নেক্সট দেখেন, বক্তা যদি একের অধিক কথা বলে তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে প্রধানত কি হয়, অ্যান্ড সেড অথবা অ্যাডেড। তৃতীয় বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে অলসো সেড। চতুর্থ বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে এগেন সেড এবং পঞ্চম বাক্যের ক্ষেত্রে ফার্দার অ্যাডেড অথবা শেষে আপনারা ফাইনালি ইউজ করতে পারেন বা সর্বশেষে ফাইনালি ইউজ করতে পারবেন। যদি ফার্দার অ্যাডেড আপনারা না দেন ফাইনালি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তো নেক্সট দেখেন, অর্থাৎ শেষ বাক্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি এটা সিরিজ আকারে দিয়েছি প্রধানত, এটা আপনারা বুঝে গেছেন আমি মনে করি। তো ইন্টারভেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা, অর্থাৎ ইন্টারভেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে পরিবর্তে যেহেতু আক্সড বসে থাকে এই জন্য এখানে আক্সড হয়েছে, এটাই পার্থক্য। তাছাড়া সবই কিন্তু একই আছে। দেখেন অলসো সেড, তারপর হচ্ছে অলসো আক্স, তারপর হচ্ছে এখানে দেখেন এগেইন সেড, এখানে এগেইন আক্সড, তারপর হচ্ছে অ্যান্ড ফার্দার অ্যাডেড, এখানে দেখেন অ্যান্ড ফার্দার আক্সড, সব কিন্তু একই আছে। অনুরূপভাবে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা, অ্যান অর্ডারড অর রিকোয়েস্টেড অর অ্যাডভাইসড। অর্থাৎ যখন আদেশ বোঝানো হয় অর্ডারড, অনুরোধ বোঝাবে রিকোয়েস্টেড, উপদেশ বোঝাবে অ্যাডভাইসড, যেটি আমি ইম্পারেটিভ সেন্টেন্সে আলোচনা করেছি। সেম অবস্থা দেখেন অলসো, তারপর হচ্ছে এগেইন, তারপর হচ্ছে ফার্দার অ্যাডেড। অর্থাৎ প্রথম ক্ষেত্রে অ্যান্ড সংযুক্ত করতে হয়, দ্বিতীয় ক্ষেত্রে অ্যান্ড সংযুক্ত করতে হয়, তারপর তৃতীয় ক্ষেত্রে অ্যান্ড অলসো, তারপর হচ্ছে অ্যান্ড এগেইন, তারপর হচ্ছে ফার্দার এগেইন, ফার্দার অ্যান্ড ফার্দার, এইভাবে সংযুক্ত করতে হয়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম অবস্থা। তো এখানে একটি বিষয়, সেটি হচ্ছে আমি অপটেটিভ সেন্টেন্সেরটা নিচে দিয়েছি, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা মানে মিস্টেক হয়ে গেছে। অর্থাৎ এটা হবে নিচেরটাতে আর নিচেরটা হবে ওপরে। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি নিচে করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এই এই অ্যান্ড প্রেড এটা হবে ওপরে, এটা মিস্টেক হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি। তো এরকম ক্ষেত্রে প্রধানত প্রতিটার ক্ষেত্রে সেম অবস্থা, প্রতিটার ক্ষেত্রে সেম অবস্থা। আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পেরে গেছেন। তো দেখেন এখানে আমি উদাহরণ দিয়েছি, দ্য ম্যান সেইড টু মি, লোকটি আমাকে বলেছিল উইল ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দেবে। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আই কান্ট ওয়ার্ক। তো এখানে দেখেন প্রথম ইনভার্টেড কমা এবং শেষ ইনভার্টেড কমা, এই দুই ইনভার্টেড কমার মধ্যে দেখেন চারটি বাক্য আছে। উইল ইউ গিভ মি সাম ফুড, তারপর হচ্ছে আই এম হাংরি, এটি একটি বাক্য, তারপর আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আই কান্ট ওয়ার্ক। চারটি বাক্য আছে। তো চারটি বাক্য আছে, তাহলে দেখেন দ্য ম্যান আস্কড মি, অর্থাৎ প্রথমটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই জন্য কি হয়েছে আস্কড হয়েছে, তারপর ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ইফ বসানো হয়েছে, তারপর পার্সন পরিবর্তন করে আই উড গিভ হিম সাম ফুড এটি বসানো হয়েছে। এখন এখানে আই এম হাংরি এটি হচ্ছে একটি সেন্টেন্স, আলাদা একটি সেন্টেন্স, এই জন্য এখানে কি অ্যান্ড সংযুক্ত করা হয়েছে, অ্যান্ড সেড, এবং এটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য অ্যান্ড সেড সংযুক্ত করা হয়েছে। তারপর ইনভার্টেড কমা প্রয়োজন হয় না, অর্থাৎ অ্যান্ড সেড দ্যাট বসানো হয়েছে, অর্থাৎ দ্যাট বসাতে হবে, অ্যান্ড সেড দ্যাট, তারপর হচ্ছে হি ওয়াজ হাংরি। তারপর নেক্সটে আবার আরেকটা সেন্টেন্স আছে, সেটি হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটি আছে। তো কি হয়েছে অ্যান্ড অলসো সেড কিন্তু বসেছে, দেখেন এই যে আমি যেটা বলেছিলাম নিয়মে অ্যান্ড অলসো সেড, দেখেন অ্যান্ড অলসো কি সেড বসেছে, প্রথমটার ক্ষেত্রে কি বসেছে অ্যান্ড সেড বসেছে, এবং কিন্তু ড্যাট সংযুক্ত করতে হবে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আমি ওখানে কিন্তু লিখে দিই নাই। তো ড্যাট আপনাদেরকে সংযুক্ত করতে হবে। তো এখানে দেখেন অ্যান্ড অলসো সেড দ্যাট হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days অ্যান্ড এগেইন সেড দ্যাট হি কুডেন্ট ওয়ার্ক। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে দেখেন শেষে কি যুক্ত করছি আমি, এগেইন সেড। ওকে, পরে যদি আবার একটা সেন্টেন্স থাকতো তখন ফার্দার অ্যাডেড বা ফাইনালি ইউজ করতে পারেন। তো অনেকে পর্যন্ত অনেক সময় করে কি যে শেষ বাক্য মনে করে অনেকে ফাইনালি শেষে দিয়ে দেয়, এগেইন সেড না দিয়ে হয়তো ফাইনালি, যেহেতু শেষে কথাটি বলছে সর্বশেষ কথাটি বলছে এই জন্য ফাইনালি সংযুক্ত করে দেয়। তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছি প্যাসেজ ন্যারেশন বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করতে পারে।
শুধু সেন্সটা ঠিক থাকতে হবে। তো দেখেন এখানে দ্য বয় সেইড টু মি হোয়াই ডিড ইউ ডু ইট, ডু ইউ হ্যাভ টাইম ফর ইট। তো এখানে দেখেন ইনভার্টেড কমার মধ্যে এখানে প্রধানত দুইটি বাক্য অর্থাৎ দুইটি ইন্টারোগেটিভ বাক্য দেওয়া আছে। তো এখানে কি হয়েছে দেখেন ইনভার্টেড কমা উঠে গিয়ে আস্কড মি হোয়াই আই হ্যাড ডান ইট, এবং এই যে অ্যান্ড মানে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে অ্যান্ড আস্কড বসানো হয়েছে, তারপর হচ্ছে ইফ আই হ্যাড টাইম ফর ইট। নেক্সট দেখেন রিপোর্টেড স্পিচে যদি শুধু ইয়েস থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে থাকে, এবং ইয়েসের পরে যদি অন্য কোনো বাক্য থেকে থাকে তবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসে থাকে। তো হি সেইড টু দ্য স্টুডেন্ট, সে ছাত্রকে বলেছিল আর ইউ গোয়িং টু সিট ফর এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, ইয়েস সেইড দ্য ম্যান। ওকে, তো দেখেন এখানে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আস্ক বসানো হয়েছে। হি আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি ওয়াজ গোয়িং টু সিট ফর এসএসসি এক্সামিনেশন দ্যাট ইয়ার। এখন যে বিষয়টা এখানে আলোচনা করছিলাম দেখেন যে ইয়েস যদি থাকে তো ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে থাকে। তো এখানে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসেছে। ওকে, আর যদি ইয়েসের পরে আরেকটি বাক্য থাকতো তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসতো। তো যেটি আমি এই যে 5 নম্বর রুলে আমি দিয়েছি দেখেন, যদি নো থাকে, যদি ডাইরেক্ট স্পিচে যদি নো থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং নো এর পরে যদি বাক্য থাকে তবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসে থাকে। তো এখানে দেখেন এখানে কি আছে, নো আছে, তো নো আছে এই জন্য এবং নো এর পরে আরেকটা বাক্য দেওয়া হয়েছে আই উইল ডু ইট বেটার, এটি দেওয়া হয়েছে এই জন্য কি হয়েছে দেখেন হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এখানে দেখেন এখানে সেইড দ্যাট সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখানে দেখেন যখন ইয়েস এর ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম সেখানে ইয়েস এর পরে কিন্তু আরেকটা বাক্য দেওয়া হয়েছিল না, এই জন্য শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসেছিল। কিন্তু নো এর পরে যেহেতু আরেকটি বাক্য দেওয়া হয়েছে এই জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট সাথে অ্যান্ড সেইড দ্যাট সংযুক্ত করে পরের সেন্টেন্সটা দেওয়া হয়েছে। তো নেক্সট দেখেন ডাইরেক্ট স্পিচে যদি সাত থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট অথবা পোলাইটলি বসে থাকে। তো এখানে দেখেন সার আছে, রিপোর্টেড স্পিচে সার আছে, এই জন্য কি করেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের মাঝখানে রেসপেক্টফুলি সংযুক্ত করেছি এবং মাঝখানেই আপনাদেরকে দিতে হবে। ওকে, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার ইফ, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসেছে, তারপর হি উড হেল্প হিম টু ডু দ্য ম্যাথ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন যে শব্দ দিয়ে কাউকে সম্বোধন করা হয় তাকে ভোকেটিভ কেস বলে। তো এখানে দেখেন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে যদি ভোকেটিভ কেসের সম্পর্ক না থাকে তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেই ভোকেটিভ কেসটি, আর যদি সম্পর্ক থাকে তবে এই যে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, অ্যাড্রেসিং দিতে হবে, তারপর অ্যাজ দিতে হবে, তারপর ভোকেটিভ কেস। আর যদি মনে করেন এই নিয়মটি ফলো করবো তাও করতে পারবেন। ভোকেটিভ কেসের প্রোনাউন বের করতে হবে, করে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপর অ্যাজ, তারপর হচ্ছে ভোকেটিভ কেস। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা দেখেন। শি সেইড, সে বলেছিল মামুন, মামুন মানে ডাকছে, প্রথমে দেখেন ডাকছে, তারপর কি বলছে যে ইউ উইল ওয়েট ফর মি অ্যাট দ্য বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডে তুমি আমার জন্য অপেক্ষা করবে। তো এখানে সি সাবজেক্ট আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সি আছে, সি এর সাথে মামুনের কি ধরনের সম্পর্ক এটি কিন্তু বোঝানো হয় নাই, এই জন্য এই ভোকেটিভ কেস মামুন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তো শি টোল্ড মামুন দ্যাট হি উড ওয়েট ফর হার অ্যাট দ্য বাস স্ট্যান্ড। কিন্তু নেক্সট দেখেন, নেক্সট কি হয়েছে, ফ্রেন্ডস বন্ধুরা, আর ইউ বিজি অ্যাট ওয়ার্ক, তোমরা কি কাজে ব্যস্ত, হি সেড। তো এখানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে কিন্তু সম্পর্ক আছে, অর্থাৎ বন্ধুরা, তাই না, বন্ধু একটা সম্পর্ক আছে, সম্পর্ক যেহেতু আছে এই জন্য এখানে অ্যাড্রেসিং বসানো হয়েছে। তারপর হচ্ছে ফ্রেন্ডস যেহেতু প্রোনাউন নাম্বার এই জন্য এটি প্রোনাউন হচ্ছে দে, এবং দে অবজেক্টিভ ফর্ম এখানে দেম বসানো হয়েছে, যেটি আমি স্ট্রাকচারে প্রধানত দিয়েছি। ওকে, ভোকেটিভ কেসে প্রোনাউন বের করে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো এখানে অবজেক্টিভ ফর্ম বসালাম দেম, তারপর হচ্ছে অ্যাজ বলবে, এই যে এখানে অ্যাজ দেওয়া হয়েছে, অ্যাজ বসিয়েছি, তারপর হচ্ছে ভোকেটিভ কেস বসে যাবে। তো ভোকেটিভ কেস হচ্ছে ফ্রেন্ডস, তো এখানে ফ্রেন্ডস বসিয়ে দিয়েছি। এখন যদি আপনারা কেউ মনে করেন যে আমি দেম দিব না, আমি দেম দিতে পারবো না, তাহলে আপনারা সেটি করতে পারেন, অর্থাৎ অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস এতটুকু দিলেই হবে। ওকে, তারপর কি হি আস্কস ইফ দে আর বিজি অ্যাট ওয়ার্ক।
ওকে, নেক্সট দেখেন, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার স্যার ক্যান আই বড়ো ইউর পেন। তো এখানে দেখেন রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে টিচারের সম্পর্ক, স্যার সম্পর্ক, এখানে স্যার দিয়েই বোঝা যাচ্ছে যে টিচারের সাথে স্যারের সম্পর্ক, তাই না? তো সম্পর্ক বোঝা যাচ্ছে, এই জন্য কি হয়েছে এখানে অ্যাড্রেসিং এ স্যার, অর্থাৎ স্যার হিসাবে সম্বোধন করিয়া। দ্য স্টুডেন্ট টোর দ্য টিচার, ছাত্রটি শিক্ষককে বলেছিল ইফ হি কুড বড়ো হিজ পেন, সে তার কলম ধার দিতে পারবে কিনা। তো এখানে এটি এটি দিয়ে মানে এইভাবেও আপনারা করতে পারেন, অথবা যদি মনে করেন স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বসাবেন তো এভাবেও আপনারা করতে পারেন, যেটা আমি আগেই আলোচনা করেছি স্যার দিয়ে প্রধানত। হ্যাঁ, নেক্সট দেখেন, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি আক্সড, ক্রাইড, রিপ্লাইড, ম্যাটার, মানে এই ধরনের ওয়ার্ড দিয়ে মানে ওয়ার্ড থাকে, এই ধরনের ওয়ার্ড থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় এদের কোনো পরিবর্তন হবে না, এগুলোই বসে যাবে। যেমন দেখেন, হেল্প মি, আমাকে সহায়তা করো, হি ক্রাইড, মানে সে বলেছিল আমাকে সহায়তা করো। তো এখানে দেখেন, এখানে হি ক্রাইড যেহেতু আছে এই জন্য ক্রাইডই কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, কোনো পরিবর্তন হয় নাই। আর হচ্ছে এটি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেই জন্য ইনভার্টেড কমা উঠে গিয়ে প্রধানত টু বসানো হয়েছে। নেক্সট দেখেন, হি আস্কস মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো, সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি কাজটি করেছো। তো হি আস্কস মি ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব যেহেতু আস্কড আছে এই জন্য আস্কডটি বসে গেছে। তো অনেক সময় প্রেজেন্টেও থাকতে পারে, আস্ক থাকতে পারে, অর্থাৎ আক্সের সাথে যুক্ত থাকতে পারে, যখন প্রেজেন্ট থাকবে তখন প্রেজেন্টেই বসে যাবে। তো এগুলো প্রধানত আমি বুঝিয়েছি আমার সেন্টেন্সে, গুলোতে বোঝানো হয়েছে ডিটেলসভাবে, পার্সন কীভাবে পরিবর্তন করতে হয়, কীভাবে টেন্স পরিবর্তন করতে হয়, ওগুলো আপনারা দেখবেন, দেখার পরে আপনারা প্যাসেজ নারেশন শুরু করবেন। তো দেখেন, রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় বিইং সারপ্রাইজ বসে থাকে। দেখেন, বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে এই ধরনের যদি থেকে থাকে তবে রিপোর্টিং ভার্ব হিসাবে আস্কড অর আস্কড বসে থাকে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে আস্কড বসবে, আর যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবে আস্কড বসবে। তো দেখেন এখানে উদাহরণ, হি সেড টু মি, সে আমাকে বলেছিল ইউ ওন দ্য গেম, তুমি খেলায় জিতেছিলে, মানে এরকম একটা কিন্তু, মানে সে কিন্তু ভালো প্লেয়ার না, মানে তাও সে খেলায় জিতেছে, এরকম কি আপনি বিস্মিত হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন, তাই না? ইউ ওন দ্য গেম, তুমি কি খেলায় জিতেছিলে, বা তুমি খেলায় জিতেছিলে, কি দেওয়ার প্রয়োজন নাই, তুমি খেলায় জিতেছিলে, মানে এরকম একটা কি বিস্ময় হচ্ছে। অর্থাৎ কেউ যদি কোনো কাজে এক্সপার্ট না হয় কিন্তু সেই কাজটা সে করে ফেলছে, সে কাজে ভালো না হয় সেই কাজটা সে করে ফেলছে, তাই না? মানে এই ধরনের যদি কোনো কিছু বোঝানো হয় তবে অ্যাসার্টিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। আর যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে ডাইরেক্ট স্পিচে তখন বিং সারপ্রাইজ, যেহেতু বিস্মিত হয়ে যাচ্ছে, অবাক করার মতো কাজ করেছে, তাই না? অবাক করার মতো যেহেতু কাজ করেছে, বিস্মিত হয়ে যাচ্ছে, এই জন্য এখানে বিং সারপ্রাইজ বসানো হয়েছে। তারপর হচ্ছে কি, হি আস্কস মি আই হ্যাড ওন দ্য গেম, অর্থাৎ পরে যেসব নিয়ম ফলো করতে হয় সেগুলোই প্রধানত এখানে বসেছে, তাই না? তো এই ছিল আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি আই থিঙ্ক আপনারা খুব সুন্দরভাবে প্যাসেজ ন্যারেশনের এই কয়টি রুল, অর্থাৎ যে 9টি রুল আমি আলোচনা করেছি বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে আবার বাকি রুলগুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এই রুলগুলো পড়েন এবং বেশি বেশি প্র্যাকটিস করেন। আশা করছি আপনাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না, আপনারা 100% প্যাসেজ ন্যারেশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক। আর যারা আমার ভিডিওটি দেখছেন এবং সামান্য উপকৃত হয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।